আমাদের আজকের আলোচনা ভারত আর বাংলাদেশের মধ্যেকার এক সাম্প্রতিক বাণিজ্য যুদ্ধ নিয়ে। আর এর খেলার মাঠটা ছিল আমেরিকা। একজন শ্রোতার পাঠানো কিছু সোর্স ঘেঁটে আমরা দেখছি দুটো দেশই বেশ কিছু দারুণ চাল চেলেছে। কিন্তু প্রশ্ন হলো, এই যে একটা জটিল বাণিজ্য কৌশলের খেলা, এতে শেষ পর্যন্ত কে জিতল, ভারত নাকি বাংলাদেশ? আজকের আলোচনাটা কিন্তু একটা দারুণ থ্রিলারের মতো। আমরা দেখব কিভাবে বিশাল অঙ্কের শুল্ক, তারপর উৎসব করে পালন করা একটা চুক্তি, আর তারপরে পর্দার আড়াল থেকে দেওয়া একটা পাল্টা চাল। মানে ভারত আর বাংলাদেশের টেক্সটাইল শিল্প পুরো ওলটপালট হয়ে গেছে। একটা সাধারণ বাণিজ্য চুক্তি, যেটা দেখতে খুব সাদামাটা মনে হতে পারে, সেটা কিভাবে একটা দেশের জন্য বিরাট জয় আর অন্য দেশের জন্য মাথা ব্যথার কারণ হতে পারে, সেটাই আমরা আজ দেখব। দারুণ। চলুন তাহলে একেবারে শুরু থেকে শুরু করা যাক। ভারত যখন আমেরিকার সাথে আলোচনায় বসে, তাদের আসল উদ্দেশ্যটা কি ছিল? আমাদের হাতে থাকা কাগজপত্র বলছে প্রধানমন্ত্রী মোদির আমেরিকা সফরের পেছনে দুটো বড় লক্ষ্য কাজ করছিল। ঠিক তাই। প্রথম লক্ষ্যটা ছিল খুবই স্পষ্ট। এই অঞ্চলের অন্য সব দেশের চেয়ে, বিশেষ করে বাংলাদেশের চেয়ে ভালো একটা বাণিজ্য চুক্তি আদায় করা। ওদের মূল দাবি ছিল আমেরিকার বাজারে ঢোকার জন্য তাদের পণ্যের ওপর যেন সবচেয়ে কম শুল্ক বসানো হয়। এক কথায় একটা বিশেষ সুবিধা চাইছিল ওরা। আর দ্বিতীয় লক্ষ্যটা তো আরও সরাসরি, তাই না? এটা কিছুটা রাজনৈতিক চাল ছিল মনে হচ্ছে। হ্যাঁ, দ্বিতীয়টা ছিল বেশ আক্রমণাত্মক একটা চাল। তারা চেয়েছিল বাংলাদেশের তৎকালীন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান ডক্টর মোহাম্মদ ইউনুসকে ট্রাম্প প্রশাসনের কাছে একজন ইসলামিক চরমপন্থী হিসেবে তুলে ধরতে। মানে তাদের যুক্তি ছিল, ডক্টর ইউনুস ক্ষমতায় থাকলে সেটা আমেরিকা বা ভারত কারোর জন্যই ভালো হবে না। এক মিনিট, একজন নোবেল লরিয়েটকে চরমপন্থী হিসেবে তুলে ধরার চেষ্টা, এটা তো সাংঘাতিক বড় একটা অভিযোগ। আমেরিকা কিভাবে নিল ব্যাপারটা? এগুলো বলছে মোদির সফরের সময় বা তারপরেও আমেরিকা ডক্টর ইউনুসের বিরুদ্ধে একটাও নেতিবাচক কথা বলেনি। বলেন কি? বরং যা হলো তা ভারতের পরিকল্পনার ঠিক উল্টো। এই ঘটনার পর যুক্তরাষ্ট্র বাংলাদেশ সম্পর্ক আরও মজবুত হলো। তার মানে রাজনীতিক চালটা পুরোপুরি বুমেরাং হলো। আচ্ছা, তাহলে বাণিজ্য চুক্তির কি খবর? ওরা তো গিয়েছিল কম শুল্ক চাইতে। সেখানেই তো আসল নাটকটা শুরু হয়। কম শুল্ক তো দূরের কথা, ভারতকে উল্টো প্রায় 50% উচ্চ শুল্কের মুখে পড়তে হয়। আমাদের হাতে থাকা তথ্য অনুযায়ী এমন আকাশছোঁয়া শুল্কের মুখে পড়া দ্বিতীয় দেশ ছিল সম্ভবত ব্রাজিল। 50%? এটা তো বাণিজ্য করার জন্য একটা দেয়াল তুলে দেওয়ার মতো। এর প্রভাব কেমন ছিল ভারতের ওপর? প্রভাব ছিল মারাত্মক। বিশেষ করে ভারতের টেক্সটাইল খাত, মানে যারা আমেরিকার অর্ডারের ওপর অনেক বেশি নির্ভরশীল, তারা রীতিমতো ধুঁকতে শুরু করে। বহু কারখানা সংকটে পড়ে যায়। কয়েক মাস ধরে এই বিশাল শুল্কের বোঝা টানতে টানতে তাদের অবস্থা কাহিল হয়ে গিয়েছিল। আর এই পরিস্থিতি ভারতকে পরবর্তীতে একটা চুক্তিতে আসার জন্য মানে মরিয়া করে তোলে। বোঝা যাচ্ছে। তার মানে কয়েক মাস ধরে এই 50% শুল্কের বোঝা বয়ে বেড়ানোর পর তারা অবশেষে একটা চুক্তিতে পৌঁছাতে পারল। আমি বাজি ধরে বলতে পারি, এই চুক্তিটাকে ভারতে একটা বিশাল বিজয় হিসেবে দেখানো হয়েছিল, তাই না? আপনি একেবারে ঠিক ধরেছেন। এটা কি শুধু বিজয় নয়, একটা ঐতিহাসিক বিজয় হিসাবে প্রচার করা হয়েছে। বলা হলো ভারতের ওপর থেকে শুল্ক কমে 18% হয়েছে, যেখানে তাদের প্রধান প্রতিযোগী বাংলাদেশ আর পাকিস্তানের ওপর শুল্ক তখন 19 থেকে 20%। মানে ভারতের কোম্পানিগুলো এখন অন্যদের চেয়ে এগিয়ে গেল, এই তো? হ্যাঁ, ঠিক তাই। আর এই প্রচারণার মূল ফোকাস ছিল টেক্সটাইল শিল্প, কারণ ওটাই তো বাংলাদেশের সাথে ভারতের মূল প্রতিযোগিতার জায়গা। আচ্ছা। একদম। ভারতের মিডিয়াগুলো এমনভাবে রিপোর্ট করতে শুরু করলো যেন তারা আমেরিকার বাজার দখল করে ফেলেছে। তাদের যুক্তি ছিল, এতদিন বাংলাদেশ কম শুল্কের সুবিধা নিয়ে ভারতকে পেছনে ফেলে রেখেছিল। এখন যেহেতু ভারতের শুল্ক কমে গেছে, বাংলাদেশের টেক্সটাইল শিল্প এবার বড়সড় বিপদে পড়বে। আমাদের কাছে ভারতের একটা নিউজ চ্যানেল নিউজ 24-এর একটা রিপোর্টের কথা উল্লেখ আছে। তারা তো সংখ্যা উল্লেখ করে বেশ বড় দাবি করেছিল। হ্যাঁ, তাদের রিপোর্ট ছিল খুবই আক্রমণাত্মক। তারা দাবি করে এই চুক্তির ফলে বাংলাদেশ আগামী 3 বছরে প্রায় 15,000 কোটি রুপির ব্যবসা হারাবে। আরও বলা হয়,
আমেরিকার বাজারে ভারতের টেক্সটাইল রপ্তানি, যেটা তখন 15,000 কোটি রুপি, তা আগামী 3 বছরে দ্বিগুণ হয়ে 30,000 কোটি রুপি ছাড়িয়ে যাবে। তার মানে ওরা শুধু নিজেদের লাভ গুনছিল না, বাংলাদেশের সম্ভাব্য ক্ষতিটাকে নিজেদের বিজয় হিসেবে উদযাপন করছিল। একদম। এখানেই কিন্তু গল্পটা সবচেয়ে দিলচস্প হয়ে ওঠে। এই পরিস্থিতিটা বোঝানোর জন্য আমাদের সোর্সে একটা দারুণ উপমা ব্যবহার করা হয়েছে। হ্যাঁ, আরবের এক বেদুইনের গল্প। সে সারা জীবন মরুভূমিতে লবণাক্ত আর নোংরা জল পান করে বড় হয়েছে। একদিন ঘুরতে ঘুরতে সে মিষ্টি ও পরিষ্কার জলের একটা ঝর্ণা খুঁজে পেল। জীবনে প্রথমবার এমন জল পান করে তার মনে হলো সে যেন আবে হায়াত বা অমৃতের সন্ধান পেয়েছে। বাহ, তারপর সে কি করলো? সে সঙ্গে সঙ্গে একটা পাত্রে সেই জল ভরে বাদশার দরবারে হাজির হলো। গিয়ে বলল, জাহাপানা, আমি আপনার জন্য এমন এক জিনিস এনেছি যা আপনি আপনার জীবনেও পান করেননি। বাদশাহ তো অবাক। বাদশাহ সেই জল এক চুমুক পান করে মুচকি হাসলেন। তিনি বুঝতে পারলেন যে এই বেচারা সারা জীবন খারাপ জল পান করে এসেছে, তাই সামান্য পরিষ্কার জলকে সে অমৃত ভাবছে। ভারতের অবস্থাও হয়েছিল ঠিক তাই। দীর্ঘ সময় ধরে 50% শুল্কের নোনা জল পান করার পর 18% শুল্ক তাদের কাছে সেই অমৃতের ঝর্ণার মতো মনে হয়েছে। যেখানে অন্যরা 19-20% দিচ্ছিল, তারা এতদিন দিয়ে আসছিল 50%। তারা এই 18%কে তারা এক অভাবনীয় সাফল্য হিসেবে ধরে নেয়। আর এই ভাবনা থেকেই তাদের মধ্যে এক ধরনের অতি আত্মবিশ্বাস জন্মায় যে এবার তারা পুরো বাজার দখল করে নেবে। তার মানে ভারত যখন এই অমৃত পানের উৎসবে ব্যস্ত, তখনই পর্দার আড়ালে অন্য খেলাটা হচ্ছিল। ঠিক এই সময়েই যুক্তরাষ্ট্র বাংলাদেশ বাণিজ্য চুক্তির খবরটা সামনে আসে। সেখানে এমন কি ছিল যা ভারতের সব উৎসব মাটি করে দিল? সেখানে এমন একটা শর্ত ছিল যা পুরো খেলার মোড় ঘুরিয়ে দিয়েছে। ডক্টর মোহাম্মদ ইউনুসের আলোচনার ফলে চুক্তিতে ছোট্ট একটা লাইন যোগ করা হয়, যা ছিল বাংলাদেশের টেক্সটাইল খাতের জন্য একটা মাস্টার স্ট্রোক। 1 মিনিট দাঁড়ান, শর্তটা ঠিক কি ছিল? আমি নিশ্চিত শ্রোতারা এটা শোনার জন্য অপেক্ষা করছেন। শর্তটা হলো, যদি বাংলাদেশ যুক্তরাষ্ট্রে উৎপাদিত তুলা ব্যবহার করে পোশাক তৈরি করে, তাহলে সেই পোশাক আমেরিকার বাজারে শূন্য শুল্কে বা ডিউটি ফ্রি প্রবেশাধিকার পাবে। বলেন কি, 0%? জি, আপনি ঠিকই শুনেছেন, 0% ডিউটি। ওয়াও! যেখানে ভারত 18% শুল্ক পেয়ে উৎসব করছে, সেখানে বাংলাদেশ পেল 0%। এটা তো অবিশ্বাস্য। কিন্তু এটা কিভাবে সম্ভব হলো? এর পেছনের কৌশলটা কি? কৌশলটা ছিল এক তীরে দুই পাখি মারার মতো। দেখুন, বাংলাদেশের গার্মেন্টস শিল্পের জন্য প্রচুর তুলার দরকার হয়, যা তাদের নিজেদের দেশে যথেষ্ট পরিমাণে উৎপাদিত হয় না। আচ্ছা, মানে তারা তুলা আমদানি করে। ঠিক, এর জন্য তারা ভারতসহ অনেক দেশের উপর নির্ভরশীল। নতুন চুক্তির ফলে বাংলাদেশ এখন সরাসরি যুক্তরাষ্ট্র থেকে তুলা আমদানি অনেক বাড়িয়ে দেবে। এতে লাভ কার? আমেরিকার তুলা চাষিদের। তারা একটা বিশাল নতুন বাজার পেয়ে গেল। আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। আর এর বিনিময়ে আমেরিকা বাংলাদেশকে কি দিল? সেই তুলা দিয়ে তৈরি পোশাকের ওপর শুল্ক পুরোপুরি মওকুফ করে দিল। এটা একটা ক্লাসিক উইন উইন সিচুয়েশন। তার মানে বাংলাদেশ তাদের একটা দুর্বলতা, অর্থাৎ তুলা আমদানির ওপর নির্ভরশীলতাকে তাদের সবচেয়ে বড় শক্তিতে পরিণত করলো। এটা তো অসাধারণ একটা কূটনীতিক চাল। একদম। আর এই খবরটা ভারতে পৌঁছানোর পর তাদের উৎসবের রং পুরোপুরি ফিকে হয়ে যায়। ভারতের আরেকটা নামকরা সংবাদ মাধ্যম মানি কন্ট্রোল তাদের রিপোর্টে এটিকে ভারতীয় রপ্তানিকারকদের জন্য একটি নতুন এবং বিশাল চ্যালেঞ্জ হিসাবে বর্ণনা করেছে। ভাবা যায়, কয়েকদিন আগেই যে মিডিয়া বাংলাদেশের বাজার দখলের স্বপ্ন দেখাচ্ছিল, তারাই এখন বলতে শুরু করলো, এখন প্রশ্ন হলো 18% শুল্ক দিয়ে ভারতের পোশাক শিল্প কিভাবে বাংলাদেশের শূন্য শুল্কের পণ্যের সঙ্গে প্রতিযোগিতা করবে? এই পুরো বাণিজ্য যুদ্ধটা তো একটা দাবার খেলের মতো লাগছে। ভারত একটা চাল দিল, আর বাংলাদেশ এমন একটা পাল্টা চাল দিল যা ভারতের করলকে প্রায় চেকমেট করে দিয়েছে। কিন্তু এই খেলার প্রভাব তো শুধু আন্তর্জাতিক বাজারেই সীমাবদ্ধ থাকেনি, ভারতের ভেতরেও তো এর একটা বড় প্রভাব পড়েছিল, তাই না? হ্যাঁ, যদি আমরা পুরো ছবিটা দেখি, তাহলে দেখব যে এর প্রভাব ছিল আরও অনেক গভীর। কারণ আমেরিকার সাথে এই 18% শুল্কের চুক্তিটা করার জন্য ভারতকে কিছু ছাড় দিতে হয়েছিল। আর সেই ছাড়টা দিতে হয়েছিল তাদের কৃষিখাতে। কী ধরনের ছাড় দিতে হয়েছিল আর তার প্রতিক্রিয়া কি হয়েছিল? ভারতকে আমেরিকার কৃষি এবং ডেইরি পণ্যের জন্য নিজেদের বাজার অনেকটাই খুলে দিতে হয়েছে। এর মানে হলো আমেরিকার সস্তা ভুট্টা, সয়াবিন
আর দুগ্ধজাত পণ্য এখন সহজেই ভারতের বাজারে ঢুকতে পারবে। আর এই খবরটা পাওয়া মাত্রই ভারতের কৃষকরা ক্ষোভে ফেটে পড়েন। তাদের ক্ষোভের কারণটা তো স্পষ্ট। তাদের ভয় হলো আমেরিকার সস্তা পণ্যের সাথে প্রতিযোগিতায় তারা টিকতে পারবে না। ঠিক তাই। তাদের আশঙ্কা আমেরিকার সস্তা কৃষি পণ্য ভারতের বাজার দখল করে ফেলবে, যার ফলে স্থানীয় কৃষকরা মারাত্মক ক্ষতির মুখে পড়বেন এবং তাদের জীবিকা হুমকির মুখে পড়বে। এর প্রতিক্রিয়ায় ভারতের বড় বড় কৃষক সংগঠনগুলো দেশব্যাপী এক বিশাল বিক্ষোভের ডাক দেয়। আমাদের সোর্স অনুযায়ী 12 ফেব্রুয়ারি সেই বিক্ষোভের দিন ঠিক করা হয়েছিল। দ্য নিউ ইন্ডিয়ান এক্সপ্রেসের মতো পত্রিকা তো রিপোর্ট করেছে যে এই বিক্ষোভ মোদী সরকারের জন্য একটা বিরাট রাজনৈতিক চ্যালেঞ্জ তৈরি করেছে। ঠিক তাই। তার মানে বিষয়টা কি দাঁড়ালো, যে চুক্তিটিকে সরকার টেক্সটাইল খাতের এক বিশাল বিজয় হিসেবে দেখিয়ে বাহাবাহা করানোর চেষ্টা করছিল, সেই একই চুক্তি দেশের ভেতরে একটা মারাত্মক রাজনৈতিক আর সামাজিক সংকট তৈরি করে ফেলল। একদম। একদিকে আন্তর্জাতিক বাজারে বাংলাদেশের শূন্য শুল্কের নীতির সামনে ভারতের টেক্সটাইল শিল্প অসহায় বোধ করছে, অন্যদিকে দেশের ভেতরে লক্ষ লক্ষ কৃষকের ক্ষোভ সামলাতে হচ্ছে সরকারকে। একটা মজার ব্যাপার হলো, সরকার হয়তো ভেবেছিল টেক্সটাইল খাতের এই বিজয়ের গল্প দিয়ে কৃষকদের অসন্তোষটা ধামাচাপা দেওয়া যাবে, কিন্তু সেটাও আর হলো না। হ্যাঁ, বাংলাদেশের সাথে আমেরিকার নতুন চুক্তির খবরটা সামনে আসায় সেই চেষ্টাও পুরোপুরি ব্যর্থ হয়েছে। তাহলে সব মিলিয়ে এই পুরো ঘটনার পর আমরা যদি একটা সারসংক্ষেপ করি, কে কোথায় দাঁড়িয়ে আছে? ভারত তো শুরু করেছিল বাংলাদেশকে পেছনে ফেলার লক্ষ্য নিয়ে। সার্বিক চিত্রটা দেখলে এটা পরিষ্কার যে ভারতের প্রাথমিক উল্লাস ছিল খুবই ক্ষণস্থায়ী। তারা 50% শুল্কের বোঝা থেকে মুক্তি পেয়ে 18%কে অমৃত ভেবেছিল, কিন্তু সেই আনন্দ দ্রুতই হতাশায় পরিণত হয়েছে। অন্যদিকে বাংলাদেশ কোনো বড় হট্টগোল ছাড়াই অত্যন্ত বুদ্ধিদীপ্ত এবং শান্ত কৌশলের মাধ্যমে তাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ রপ্তানি খাতে একটা যুগান্তকারী সুবিধা আদায় করে নিয়েছে। যার ফলে ভারতকে এখন একটা দ্বিমুখী চাপের মধ্যে পড়তে হয়েছে। হ্যাঁ, একদিকে আন্তর্জাতিক বাজারে বাংলাদেশের সাথে নতুন করে প্রতিযোগিতা করতে হচ্ছে, যেখানে জেতাটা এখন প্রায় অসম্ভব। আর অন্যদিকে দেশের ভেতরে ক্ষুব্ধ কৃষকদের সামাল দিতে হচ্ছে, যারা আমেরিকার সাথে করা চুক্তির কারণে নিজেদের ভবিষ্যৎ নিয়ে ভীষণভাবে চিন্তিত। আজকের এই আলোচনা থেকে একটা গভীর প্রশ্ন মাথায় আসছে। আন্তর্জাতিক বাণিজ্য আর কূটনীতির এই বিশাল দাবার বোর্ডে আসলে জয়ী কে? যে সবচেয়ে জোরে বিজয় উল্লাস করে সে, নাকি যে পর্দার আড়ালে নীরবে ঠান্ডা মাথায় এমন একটা চাল দেয় যা খেলার গতিপথই বদলে দেয়? বিষয়টা আমাদের সবাইকে ভাবার সুযোগ করে দেয়।